যেহেতু আমাকে অনেক ব্যক্তি রিকোয়েস্ট করেছিলেন যে এই বাস্তব জীবনে গীতার একটা ভিডিও কমসে কম পাবলিক করার জন্য যাতে বাকিরা দেখতে পায়, তো সেই রিকোয়েস্ট রাখার জন্যই এই ভিডিওটা পাবলিক 5th নাম্বার এপিসোডটা। কিন্তু এর পরবর্তীকালে সমস্ত এপিসোড আবার ঠিক সেরকমভাবেই হবে যেরকম আগে হচ্ছিল, অর্থাৎ যারা চ্যানেলের মেম্বারশিপ নিয়ে রয়েছেন তারাই দেখতে পাবেন। অনেকে এরকম ধরনের রিকোয়েস্ট করেছিলেন যে এই বাস্তব জীবনে গীতা এই সিরিজের যে পুরনো এপিসোডগুলো সেইগুলোকে পাবলিক করে দেওয়ার জন্য। সেটা সম্ভব নয়, কারণ গীতা কখনো পুরনো হয় না, রাইট? গীতা সবসময় নতুন, তো সেটা সম্ভব নয়। কিন্তু এই রিকোয়েস্টটা রাখা সম্ভব যে একটা এপিসোড কমসে কম ফ্রি করে দেওয়ার জন্য, পাবলিকদের দেখার জন্য। তো সেই রিকোয়েস্টটা রাখার জন্যই এই এপিসোডটা। দেখুন, এটা আমি বুঝতে পারি জিনিসটা কেন রিকোয়েস্ট করা হচ্ছে, কারণ মানুষের মনে এরকম চিন্তাভাবনা চলতে থাকে, এটা তো আমি বুঝি, কারণ আমি তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি যে কি এমন হচ্ছে এপিসোডে, জানি না কি হবে, 199 টাকা দেবো, যদিও সেটা দৈনিক খরচা খুবই কম, 7 টাকার নিচে, কিন্তু তবু 199 টাকা দিতে হচ্ছে মাসে। তো এখানে কী এমন হাতি ঘোড়া হবে তার নেই ঠিক। তো যদি ওই টাকাটা দেওয়ার পরে সেখানে লোকসান হয়ে যায়, রাইট? তো এই জন্য আমার কাছে বেসিক্যালি রিকোয়েস্টগুলো এসেছিলো, আমি সেটা বুঝতে পারছি এবং ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কী হচ্ছে। দেখুন, যদি এরকম ধরনের চিন্তাভাবনা কারোর মধ্যে রয়েছে যে এই সিরিজের ভিডিওগুলো দেখলে আপনার জীবন অটোমেটিক্যালি উন্নত হয়ে যাবে, তাহলে সম্পূর্ণ ভুল করছেন। এরকম কিছু না। দেখুন, এরকম ধরনের চিন্তাভাবনা মানে জিনিসটা এরকম টাইপের হয়ে গেল, মানে আমি বই কিনেছি তার মানে আমি পাস করে যাব না। বই কিনলেই তো পাস করা সম্ভব নয়, বইটা কেনার পরে সেটাকে তো পড়তে হবে, রাইট? তো এখানে সেরকম টাইপের জিনিস, মেম্বারশিপ নিয়েই যে আপনার জীবন একদম সুন্দর উন্নত হয়ে যাবে, গীতার সমস্ত কিছু বুঝে যাবেন, না, সেটা সম্ভব নয়। জিনিসটাকে বুঝতে হবে, জিনিসটাকে নিজের মনের মধ্যে গাঁথতে হবে। তার জন্য আমি সময়ও দিই। আমি আমার ভিডিওতেও বলেছি, এই জন্যই আমি ডেইলি ভিডিও আপলোড করি না, কারণ আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি বা এই ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় আমার ভিডিওতে বেসিক্যালি, রাইট? তো সেটার পরবর্তীকালে দুম করে যদি আরেকটা ভিডিও চলে আসে, তাহলে আগের ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করা হয়েছিল সেইগুলো অ্যাপ্লাই করা সম্ভব হবে না জীবনে, সেই জন্য আমি সময়ও দিই। তো এই বাস্তব জীবনে গীতার এই সিরিজগুলোতে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আলোচনা করা হয়। এখানে গীতার অধ্যায়ের মধ্যে বা যতগুলো অধ্যায় রয়েছে, 18টা অধ্যায়, এবং তাতে যে 700টা শ্লোক রয়েছে, এই শ্লোকগুলো আমাদের বাস্তব জীবনের সঙ্গে কীরকমভাবে সম্পর্কিত ডিরেক্টলি, সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। আর এখানে আজকে সেই জিনিসটা আলোচনা হবে প্রথম অধ্যায়ের 12তম শ্লোক নিয়ে। এখানে আপনাদের আরেকটা জিনিস অবাক লাগতে পারে যে এই ভিডিওটা শুরু করার আগে কোনো রকম কোনো রিক্যাপ এলো না কেন, প্রিভিউ এলো না কেন, যেরকম আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখা হয়, যেগুলো ফ্রি ভিডিও, যেগুলো সবাই দেখতে পায়। দেখুন, ব্যাপারটা হচ্ছে এইটাই যে ওইগুলো জোরপূর্বক করতে হয়, করার ইচ্ছা না থাকলেও জোরপূর্বক করতে হয়। কিন্তু বাস্তব জীবনে গীতায় সেই জিনিসগুলো করার প্রয়োজন নেই, কারণ এখানে যারা মেম্বারশিপ রয়েছেন তারা পিওরলি জিনিসটার প্রতি আকৃষ্ট, মানে কন্টেন্টের প্রতি আকৃষ্ট। বেসিক্যালি এখানে কি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, যে জ্ঞানটা পাওয়া যাচ্ছে জীবনকে আরও উন্নত করার জন্য, সেই জ্ঞানের প্রতি আকৃষ্ট। তো এই জন্য এইখানে এত কিছু নকশা করার প্রয়োজন পড়ে না বাস্তব জীবনে গীতাতে, কিন্তু ওখানে ওই সমস্ত নকশাগুলো করতে হয়, না করলেই নয়। তার কারণ আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, ঠিক যেমন একটা মা তার বাচ্চাকে খাওয়ানোর জন্য কত রকম কিছু কাণ্ড কারখানা করে থাকে। সে বাচ্চার সঙ্গে খেলাধুলো, বাচ্চার পিছনে পিছনে দৌড়ানো, সেই বাচ্চা যে সমস্ত আনহেলদি খাবার খেতে পছন্দ করে, যেমন চিপস, তো চিপসের প্যাকেটের মধ্যে হেলদি খাবার ভরে তাকে খাওয়ানো, মানে যেমন করে হোক তাকে যে খাবার তার বাচ্চার জন্য হেল্পফুল, যে খাবার সেই বাচ্চাকে আরও সুস্থ সবল করে তুলবে, সেই খাবার খাওয়ানোর জন্য সেই বাচ্চার মাকে অনেক কিছু করতে হয়। তো আমাকে অনেকটা ওরকম ধরনেরই করতে হয়, যার মধ্যে এই যে প্রিভিউ একটা জিনিস, ওখানে জিনিসটাকে মুখরোচক করতে হয়, নকশা টাইপের জিনিস অনেক কিছু দিতে হয় সেখানে। আমার করতে সেটা অসুবিধা হয়, আমার নিজেরও ভালো লাগে না, কারণ আমি তো এরকমভাবে আলোচনা করি, কি বলছি না বলছি আমার তো আগে থেকে স্ক্রিপ্ট থাকে না। তো ওইগুলো করতে গিয়ে আমার সত্যিই অসুবিধা হয়, কারণ একটা ভিডিও আলোচনা হয়ে গেল, একটা পুরো ভিডিও রেকর্ড করা হয়ে গেল, পরবর্তীকালে সেটাকে এডিট করার আগে আমাকে পুরো ভিডিওটা দেখতে হয়, এবং সেখান থেকে যে সমস্ত মুখরোচক কথা আমার মুখ থেকে বেরিয়ে গেছে সেইগুলোকে কেটে ট্রিম করে সামনে বসাতে হয়, রাইট, যাতে সেগুলো দেখতে মুখরোচক হয়। কিন্তু এইখানে প্রয়োজন পড়বে না, কারণ এখানে আবার বললাম, বাস্তব জীবনে গীতায় যারা যুক্ত রয়েছেন তারা খুব ভালো করেই জানেন যে এখানে শুধুমাত্র পিওর কন্টেন্ট নিয়ে আলোচনা করা হয়, যেটা জীবনকে সামনের দিকে উন্নত করতে আরও কাজে লাগে। সো এনিওয়ে, লেটস কাম টু দ্য টপিক নাও। প্রথম অধ্যায়ের 12তম শ্লোক নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, যেখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছে যে তস্য সঞ্জনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনাদ্যচ্চৈ শঙ্খং ধর্ম প্রতাপবানা। অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি জানালো? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এটাই জানাচ্ছে যে তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনের মধ্যে আনন্দ এবং উৎফুল্ল উৎপাদন করার জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন।
এই শ্লোকটার অর্থ বোঝার জন্য আমাদেরকে একটু রেফারেন্স নিতে হবে পূর্ববর্তী ভিডিওগুলোতে যেগুলো আলোচনা হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী যে শ্লোকগুলোতে আলোচনা হয়েছে সেখান থেকে। সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে যে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে আকৃষ্ট করার জন্য, রাইট, দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে ম্যানিপুলেট করার জন্য অনেক কিছু চেষ্টা করলো, কিন্তু দ্রোণাচার্য কোনো কিছুই রেসপন্স দিল না। সেই রেসপন্স দিল না দেখে এইখানে পিতামহ ভীষ্ম কি করলো? জোরে শঙ্খ বাজিয়ে দিল। কেন? কারণ দুর্যোধনের মনে আনন্দ উৎফুল্ল নিয়ে আসার জন্য। কেন দুর্যোধনের মনে আনন্দ উৎফুল্লতা নিয়ে আসার প্রয়োজন ছিল? তার কারণ দ্রোণাচার্যকে ইনফ্লুয়েন্স করার জন্য দুর্যোধন অনেক কিছুই করছিল, কিন্তু দ্রোণাচার্য কোনো রকম কোনো রেসপন্স করছে না দেখে কি হচ্ছিল? দুর্যোধনের মুখ ছোট হয়ে যাচ্ছিল। তো দুর্যোধনকে আনন্দ দেওয়ার জন্য বা দুর্যোধনের মধ্যেও একটা কি বলবো একটা স্পার্ক নিয়ে আসার জন্য জোরে শঙ্খ বাজিয়ে দিল, যাতে করে দুর্যোধন আনন্দ উৎফুল্ল অনুভব করে। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো রয়েছে কি না, এখানে পিতামহ ভীষ্মকে কুরুবৃদ্ধ বলা হচ্ছে। তো এখানে কুরুবৃদ্ধ বলার কারণ হচ্ছে এটাই যে সে যে শুধু বয়সের দিক থেকে বৃদ্ধ তা নয়, সে জ্ঞানের দিক থেকেও বৃদ্ধ, অস্ত্র এবং শস্ত্র শিক্ষার দিক থেকেও সে বৃদ্ধ। তো এই জন্য এখানে পিতামহ ভীষ্মকে কুরুবৃদ্ধ বলা হচ্ছে। অর্থাৎ পিতামহ ভীষ্ম এখানে শুধু বয়স নয়, সে তার জ্ঞানের দিক থেকেও বয়োজ্যেষ্ঠ। এই জন্য তাকে সম্মান দেওয়ার জন্য সঞ্জয় এখানে তাকে কুরুবৃদ্ধ এই উপাধি দিয়ে ভূষিত করছে। এখানে আরেকটা জিনিস দেখার মতো রয়েছে, সেটা হচ্ছে এখানে পিতামহ ভীষ্মকে প্রতাপবান বলা হচ্ছে। প্রতাপবান মানে হচ্ছে ক্ষমতাশালী, প্রভাবশালী। কেন? কারণ পিতামহ ভীষ্ম ছিল প্রচণ্ড ক্ষমতাশালী, প্রচণ্ড প্রভাবশালী, এবং তার কাছে ইচ্ছা মৃত্যুর বরদান পর্যন্ত ছিল। অর্থাৎ যতক্ষণ না তার ইচ্ছা হবে তাকে কেউ মারতে পারবে না। আরও একটা বিষয় লক্ষ্য করার মতো রয়েছে কি না, আজ পর্যন্ত পিতামহ ভীষ্মকে কেউ পরাজিত করতে পারেনি, কেউ পরাস্ত করতে পারেনি। সেই জন্য কিন্তু পিতামহ ভীষ্মকে প্রতাপবান এই উপাধিতে ভূষিত করা হচ্ছে। এবার এই শ্লোক থেকে আমরা বাস্তব জীবনে কি শিখতে পারি সেইটা আমাদের দেখার বিষয়। এবার এই শ্লোকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই শ্লোকের মধ্যে আমরা এইটাই দেখতে পাচ্ছি যে দুর্যোধন এখনো পর্যন্ত প্রচুর চেষ্টা করেও তার গুরু দ্রোণাচার্যকে কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স করতে পারলো না, কিন্তু পিতামহ ভীষ্ম কিন্তু এখানে ইনফ্লুয়েন্সড হয়ে গেল। বোঝাতে পারছি এখানে যে কীরকমভাবে এখানে স্বজন পোষণ করা হচ্ছে অন্যায়ভাবে। কীরকমভাবে স্বজন পোষণ? কারণ পিতামহ ভীষ্মের সাথে দুর্যোধনের একটা রক্তের সম্পর্ক রয়েছে, কিন্তু গুরু দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের কিন্তু কোনো রকম রক্তের সম্পর্ক নেই। তার সঙ্গে টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক। আমাদের বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখতে পাই, আপনারাও দেখতে পাবেন, যে অধিকাংশ জায়গাতে আমরা আমাদের স্বজনের জন্য, আমাদের পরিচিত ব্যক্তিদের জন্য এমন অনেক কাজকর্ম করে ফেলি বা করে থাকি বা করে দিই যেগুলো আমাদের করা উচিত নয়, রাইট? সেটা ক্ষতিকর আমার জন্যও এবং যার জন্য করা হচ্ছে তার জন্যও। কিন্তু অন দ্যাট পার্টিকুলার টাইম মনে হয় কি যে না, এটা করলে ভালো হবে, কিন্তু আসলে ভালো হচ্ছে না, সেটা আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু স্টিল আমরা করে দিই। বোঝাতে পারছি? তো এই জিনিসটা আমাদের এখান থেকে শেখার রয়েছে। দেখবেন অনেক সময় ফ্যামিলিতে কি হয়, একটা অবাধ্য ছেলে বা অবাধ্য ছেলেও যদি না হয়, বাধ্যও যদি হয়, সে হয়তো কোনো ভুল করে ফেলেছে, আর অবাধ্য হলে তো ভুল করবেই। তো ধরুন কোনো একটা বাচ্চা, কোনো একটা শিশু, সে ছেলে মেয়ে যাই হোক না কেন, সে কিছু একটা করে বসলো যেটা করা উচিত নয়। তো দেখবেন সেখানে হয়তো বাবা তাকে বকছে, মা এসে তাকে সাপোর্ট করে দিল, না এটা করা উচিত নয়, বকাবকি ঠিক হচ্ছে না, অত বকা উচিত নয়, রাইট? বা হয়তো মা তাকে বকছে বা শাসন করছে, বাবা এসে তাকে বলে দিল বা থামিয়ে দিল মাকে, এটা করা উচিত নয়। আর এরকমভাবে আমাদেরকে প্রায় শিখিয়ে দেওয়া হয়। এরকম আজকাল সোশ্যাল মিডিয়ার জামানাতে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন বা যে সমস্ত মোটিভেশনাল স্পিকাররা রয়েছেন, রাইট, বা আমাদেরকে জীবন সম্বন্ধে যারা জ্ঞান দেন, তারা আমাদেরকে এইটাই শিখিয়ে দেয় যে একজনকে শক্ত হতে হবে এবং একজনকে নরম। এই যুক্তির কোনো বেসই নেই। ভগবদ্গীতা আমাদেরকে অন্য যুক্তি শেখাচ্ছে, এবং যেটা সঠিক। কি শেখাচ্ছে এখানে? যে যেটা উচিত সেইটাকে সাপোর্ট করা উচিত, যেটা উচিত নয় সেটাকে সাপোর্ট করা অনুচিত। যে ভুলটা পিতামহ ভীষ্ম এখানে করলো। কেন হয় এটা? কারণ এটা আমরা করি আমাদের আবেগ থেকে, আমাদের চেতনা থেকে নয়, কিন্তু এটা আমাদের আবেগ থেকে করি। বুঝতে পারছেন এবার যে আমাদের আবেগ কীরকমভাবে ক্ষতিকারক আমাদের জন্য এবং আমাদের প্রিয় ব্যক্তিদের জন্য? আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যারা আমাকে পার্সোনালি মেসেজ করেন, প্রশ্ন করার জন্য নয়। কী জন্য মেসেজ করেন? কমেন্ট সেকশনে কমেন্ট না করে আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন। এরকম অনেক ব্যক্তি আছেন, কিন্তু কি জানাচ্ছেন সেখানে? আমাকে বেসিক্যালি আমার সুনামি করা হচ্ছে, রাইট? জানিয়ে আমাকে সুনামি করা হচ্ছে, স্যার আপনার অমুক ভিডিওটা দেখলাম আজকে যেটা পাবলিশ হয়েছে, বা গতকাল যেটা পাবলিশ হয়েছে, বা অনেকদিন আগে যেটা পাবলিশ হয়েছিল সেটা আজকে দেখলাম, খুব ভালো লাগলো, অসাধারণ, দুর্দান্ত, সুন্দর যুক্তি। তো বেসিক্যালি আমার সুনাম করা হচ্ছে। কিন্তু কি করছেন ওই ব্যক্তি? বেসিক্যালি উনি আমাকে আমার সুনাম করেই আমাকে জানাচ্ছেন। কিন্তু যখন এরকমই কোনো কাণ্ড কারখানা হয়েছে, যাদের সঙ্গে হয়েছে তারা খুব ভালো করে বুঝতে পারছেন, আমি মোটেই কিন্তু এন্টারটেন করে নিই সেই জিনিসটাকে। আমি কি বলেছি যে আপনার যাবতীয় যা বক্তব্য রয়েছে, যা মন্তব্য রয়েছে আমার ভিডিও সম্বন্ধে,
সেটা আপনি কমেন্ট সেকশনে জানান, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়ে কোনো লাভ নেই। বোঝাতে পারছি আমি এটা কেন করছি। এবার যদি আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিই এবং আমি যদি তাকে ধন্যবাদ করে দিই, তাহলে জিনিসটা কী হবে, আমিও কিন্তু এখানে পিতামহ ভীষ্মের মতো জোরে শাঁখ বাজিয়ে দিলাম। বোঝাতে পারছি যে কেন আমি এন্টারটেন করি না, বোঝাতে পারছি জিনিসটা যে কেন আমার সুনাম করে কেউ যদি আমাকে মেসেজ করেন ব্যক্তিগতভাবে পার্সোনালি হোয়াটসঅ্যাপে, তাহলে আমি কেন সেটাকে এন্টারটেন করি না। বোঝাতে পারছি আমি কেন সেই সমস্ত জায়গাতে একটা কথাই বলি যে এই নাম্বারটা প্রফেশনাল নাম্বার, কোনো ব্যক্তিগত চ্যাটের জন্য নয়। কারণ এতে কার ক্ষতি হচ্ছে? আপনার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমার উন্নতি হচ্ছে, তাতে আমি সুনাম পাচ্ছি, আমি খ্যাতি পাচ্ছি, আমাকে রেসপেক্ট করা হচ্ছে, তো আমার তো ভালো লাগছে, আমার তো উন্নতি হচ্ছে। কিন্তু এতে আপনার ক্ষতি হচ্ছে, এতে সমাজের ক্ষতি হচ্ছে। ঠিক যেরকমভাবে এখানে দুর্যোধনের ক্ষতি করা হচ্ছে, অর্থাৎ দুর্যোধন কিছু একটা অন্যায় করার চেষ্টা করছে এবং সেটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা, আমাকে একজন ব্যক্তি কনসালটেশনের সময় বলছিলেন, আমার সাথে উনি বেসিক্যালি ভিডিও কনফারেন্সে কনসাল্ট করছিলেন। উনি একজন হাই স্কুলের শিক্ষিকা। তো ওনার স্কুলে কোনো এক স্টুডেন্টের এমন কিছু রোগ হয়েছে যেটা ছোঁয়াচে রোগ। তো ওই জন্যে উনি স্টুডেন্টকে বলেছিলেন যে একটু ডিস্টেন্স মেনটেন করতে বাকিদের থেকে, কারণ ছোঁয়াচে রোগ হয়েছে তার, সুতরাং সেই রোগ যেন বাকিদের মধ্যে ছড়িয়ে না যায়, রাইট? তো সেই জন্য তাকে একটু ডিস্টেন্স মেনটেন করতে বলেছিলেন। হয়তো এরকম বলেছিলেন যে আগামী 2-4 দিন তুমি স্কুলে এসো না, যতক্ষণ সুস্থ হয়ে পড়ছো। তো সেই স্টুডেন্ট গিয়ে কী করে, তার বাবাকে বলে দেয় বাড়িতে, এবং জিনিসটাকে অন্যরকমভাবে প্রিটেন্ড করে তারা। কি না, এখানে অস্পৃশ্যতা ভাব দেখানো হচ্ছে, রাইট? এখানে ওই স্টুডেন্টের সঙ্গে অন্যায় করা হচ্ছে, যেটা করা উচিত নয়, এরকম একটা ভাব প্রিটেন্ড করা হয়েছে। এবং সেই বাচ্চার বাবা স্কুলে পর্যন্ত সে ঝামেলা করেছে বা সেখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। এখানে বাচ্চার বাবা কি করলো বুঝতে পারছেন? তাহলে পিতামহ ভীষ্মের মতো কিন্তু জোরে শঙ্খ বাজিয়ে দিল। কেন? তার বাচ্চাকে এনকারেজ করার জন্য। তার বাচ্চা ভুল করছে, তবুও তাকে এনকারেজ করার জন্য। ঠিক এইখানে যে ভুলটা দুর্যোধন করছে, এবং তাকে এনকারেজ করার জন্য পিতামহ ভীষ্ম এই যে শঙ্খ বাজিয়ে দিল। এখান থেকে আমরা রাজনৈতিক শিক্ষাও পেতে পারি। দেখুন বাংলাদেশে কি হচ্ছে এখন। বাংলাদেশে কিন্তু এই একই জিনিস হচ্ছে। কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশ জ্বলছে কেন? বাংলাদেশে এত চারিদিকে এত অরাজকতা কেন? এত সমস্যা কেন বাংলাদেশে এখন এই মুহূর্তে? প্রত্যেকটা দেশের, পুরো বিশ্বের নিউজ চ্যানেলে একটাই খবর যে বাংলাদেশ এখন জ্বলছে। কেন? তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের কোটা সিস্টেম। কি কোটা সিস্টেম? না, বাংলাদেশে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদেরকে 30% কোটাতে সংরক্ষণ দেওয়া হয়েছে চাকরির জন্য। ভালো কথা, যারা স্বাধীনতা সংগ্রামী, যারা দেশকে রক্ষা করেছেন, যারা দেশকে বাঁচিয়েছেন, তাদেরকে চাকরি দেওয়া হলো, মানলাম। তাদের ছেলেপিলে কেন? আচ্ছা, তাদের ছেলেপিলে অবধিও ঠিক আছে, তাদের নাতিপুতি কেন? বোঝাতে পারছি? অর্থাৎ কি করা হচ্ছে এখানে? আবার কিন্তু সেই জোরে শঙ্খ বাজিয়ে দেওয়া হচ্ছে। পিতামহ ভীষ্ম কিন্তু আবার জোরে শঙ্খ বাজিয়ে দিচ্ছে। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিন্তু জোরে শঙ্খ বাজিয়ে দিল। কাদের জন্য? তাদের জন্য যারা যোগ্য নয়। অর্থাৎ একজন স্বাধীনতা সংগ্রামীর যে নাতি, সে যে স্বাধীনতা সংগ্রামীর মতোই উচ্চ ব্যক্তি বা উচ্চ চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তি হবে বা ভালো ব্যক্তি হবে, যে সমাজ এবং দেশের মঙ্গল করবে বা রাষ্ট্রের মঙ্গল করবে, তার তো কোনো মানে নেই। কিন্তু তবুও তাকে 30% কোটার আওতায় নিয়ে এসে চাকরি দেওয়া হচ্ছে। তাহলে পাবলিক এইখানে প্রোটেস্ট করবে কি করবে না? অবশ্যই করবে, আর সেটাই হচ্ছে। তো ওইদিকে পিতামহ ভীষ্মকে প্রচণ্ড যন্ত্রণাদায়ক মৃত্যু পেতে হয়েছিল। সরসজ্জার উপর শুয়ে দীর্ঘক্ষণ সময় বা দীর্ঘদিন সময় ব্যতীত করার পর তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ মৃত্যুর আগে প্রচণ্ড যন্ত্রণা পেতে হয়েছিল এই জন্য পিতামহ ভীষ্মকে। আর এখানে শেখ হাসিনাকে কী করতে হলো? দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। দেখুন মিলে যাচ্ছে পুরো একদম। আর শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র, উনি যা করেছেন করে গেছেন। উনি ওনার সময় মতো যে যতটা পেরেছেন ততটা করেছেন, সমাজকে যতটা উন্নত করার চেষ্টা করেছিলেন, সেটা পরের কথা। তার পরবর্তী প্রজন্মকে দেখতে হবে যে তার পরবর্তী প্রজন্ম কে, তারা কি সত্যি দেশ রাষ্ট্রের মঙ্গল করছে, সমাজের মানুষের মঙ্গল করছে? সেটা তো দেখা যাচ্ছে না। কারণ তার পরবর্তী প্রজন্মের লোকেরা কি করছে? মাইকের ওপর পা রেখে, স্পিকারের ওপর পা রেখে, স্টেজের উপর, মানে সে রীতিমতো ধমকি দিয়ে বক্তৃতা, আমি যা বলছি সেটা শুনতে হবে, কিন্তু আমি এখানে বলতে এসছি, তোমাদেরকে শুনতে হবে। ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। বুঝতে পারছি? তো এখানে যে সমস্ত মানুষরা তাকে সাপোর্ট করছে, তারা কিসের কাজ করছে এখানে? তারা কিন্তু এখানে পিতামহ ভীষ্মের কাজ করছে। অর্থাৎ সিংহের মতো গর্জন করে জোরে শঙ্খ বাজিয়ে তাকে আরও বেশি এনার্জেটিক ফিল করানোর চেষ্টা করছে। পরিণতি ওই দুর্যোধন এবং ভীষ্মের মতোই কিন্তু হবে, আর হচ্ছেও। ভালো করে দেখুন তো ভগবদ গীতার বেসিক্যালি প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা শ্লোক আমাদের জীবনের সঙ্গে এরকম ওতপ্রোতভাবে জড়িত। ভগবদ গীতাকে ঠিকঠাকভাবে বুঝতে হবে। ভগবদ গীতা
উচ্চারণ শিখে কোনো লাভ নেই। যেমন এখনই আমি এই যে শ্লোকটা নিয়ে আলোচনা করছি, এই শ্লোকটা আলোচনা করার সময় এই শ্লোকটা প্রথমে একটা লাইন ছিল, তস্য সঞ্জনয়ন হর্ষং। আমি কি বললাম এখানে? তস্য। তো যারা প্রোনাউন্সিয়েশনের ওপর বেশি জোর দেয় তারা এটাকে নিয়ে এইটার পিছনে পড়ে যাবে, তস্য তস্য, মানে তার ব্যাকরণে ঢুকে যাবে। কি হলো উচ্চারণটা করে? তস্য উচ্চারণ করেই বা কি লাভ হচ্ছে বা কি ভুল হচ্ছে, আর তস্য উচ্চারণ করেই বা কি এমন বেশি প্রফিট হয়ে যাচ্ছে? জিনিসটা বুঝতে হবে যে এর অন্তর্নিহিত অর্থ কি। এর আক্ষরিক অর্থ নয়, ব্যাকরণগত অর্থ নয়, এর অন্তর্নিহিত অর্থ কি, এবং সেই অর্থ আমাদের জীবনে কীরকমভাবে প্রয়োগ করে আমরা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের জীবনকে আরও উন্নত করতে পারি, এই অর্থটা বুঝতে হবে আমাদেরকে। যদি এরকম কোথাও অর্থ বোঝাচ্ছে, আমাকে ছাড়া যদি এরকম কোথাও পেয়েছেন, নিঃসন্দেহে সেখানে জয়েন করে যান। কারণ এরকম অনেকেরই হতে পারে যে হয়তো আমার চেহারা পছন্দ নয়, আমার গলার স্বর পছন্দ নয়, আমার বলার ভঙ্গিমা কারো পছন্দ নয়, হতেই পারে, সেখানে আমার কিছু করার নেই। তো সেরকম যদি কোনো ব্যক্তিকে পাচ্ছেন যার এই সমস্ত বলার ভঙ্গিমা বা গলার স্বর বা মুখের চেহারা পছন্দ হচ্ছে, তো সেখানে জয়েন করে যান। ইনভেস্ট এখানে করতে শিখুন, এখানে নয়। কারণ ইনভেস্ট যদি এখানে হয় তাহলে এটা অটোমেটিক্যালি উন্নত হবে, কিন্তু ইনভেস্ট যদি এখানে হয় কোনো উন্নতি হবে না। অনেকে আমাকে এরকম টাইপেরও মেসেজ করে বলেছেন যে বিভিন্ন জায়গাতে তো ফ্রিতে গীতা শেখানো হয়, সেখানে শিখে নেবো। একটা আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছি, আমার কাছেও এসছে এরকম অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পাওয়া যায়। তো দেখুন এখানে কি লেখা রয়েছে যে আসুন গীতা শিখুন নিঃশুল্ক অনলাইনে। ওখানে চ্যানেলের নাম বা সংস্থার নাম লেখা ছিল, যেগুলো হাইড করে দেওয়া হয়েছে, সেগুলো দেখানো উচিত নয়, তো সেই জন্য সেগুলো হাইড করে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে কবে শুরু হচ্ছে, কবে কখন ক্লাস, সেই সমস্ত বলা হয়েছে। এবার তারপরে দেখুন কি বলা হচ্ছে এখানে। 20 দিনে 2টি অধ্যায় সংস্কৃততে শুদ্ধ উচ্চারণের সাথে পাঠ করতে শিখুন। 20 দিনে 2টো অধ্যায়, ভাবুন। আর আমি কবে থেকে শুরু করেছি, আমার এখনো একটা অধ্যায়ও শেষ হয়নি। পার্থক্যটা বুঝতে শিখুন। আচ্ছা, তারপরে কি বলছে? শুদ্ধ উচ্চারণের সাথে পাঠ করতে শিখুন। এই যে আমি এখনই বোঝালাম যে উচ্চারণের গুরুত্বটা এমন কিছু নয়, রাইট? ইম্পর্টেন্স দেখতে হবে এইটাই যে কোথায় আপনাকে অন্তর্নিহিত অর্থ বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে কি বলছে? পরীক্ষা উত্তীর্ণ করার পর প্রশংসাপত্র। কী লাভ হবে আপনার এই প্রশংসাপত্র বা সার্টিফিকেট নিয়ে? চাকরিতে বা কোনো জায়গায় দেখাতে পারবেন? সম্ভব নয়। এসব দেখিয়েও চাকরি পাওয়া যায় না, কিছুই হবে না। প্রশ্ন করতে হবে নিজেকে যে নিজের জীবন উন্নত হচ্ছে কিনা, দ্যাটস ইট। আচ্ছা, তারপর এখানে কি বলা হচ্ছে? প্রতিদিন কেবলমাত্র 40 মিনিট, অর্থাৎ প্রতিদিন জিনিসটাকে নিয়ে আলোচনা করা হবে। আপনাকে ভাববার জন্য সময় দেওয়া হচ্ছে না, কিন্তু মানে জোর করে গিলিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে? সুবিধা অনুযায়ী 21টি টাইম স্লটের বিকল্প। 21টা টাইম স্লট, আমার এখানে আনলিমিটেড টাইম স্লট। এই ভিডিওটা আপনি সারা জীবনে যখন খুশি যতবার খুশি দেখতে পারেন, কিন্তু এখানে এটা সম্ভব না। এখানে একটা লাইভ, একবার গেল মানে গেল, ওটা কার ফিরে পাওয়া সম্ভব নয়। আচ্ছা, তারপরে বিভিন্ন রকম ভাষা দেওয়া রয়েছে, সেই সমস্ত তো এখানে প্রয়োজন নেই, কারণ আমি বাঙালিদের জন্য শেখাচ্ছি, তো বাংলা ভাষায় যথেষ্ট তার জন্য। আচ্ছা, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা সব থেকে নিচে, এবং কি লেখা রয়েছে দেখুন। বিশেষ দৈনন্দিন জীবনে গীতাকে প্রয়োগে আনতে খুব সহজ এবং আকর্ষণীয় সাপ্তাহিক অর্থ বিবেচনা সেশন। কবে? শনিবার ও রবিবার। অর্থাৎ যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আসল শেখার বিষয়, সেটা সবার নিচে সবার তলানিতে ঠেকে রয়েছে, যার কোনো গুরুত্বই নেই। বোঝাতে পারছি এবার যে ফ্রি গীতা সেশন কেন আমি অ্যাভয়েড করতে বলি? কারণ ওখানে কাজের কাজ কিছু হচ্ছে না, আপনার সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র। আপনি কিছু উচ্চারণ শিখে আসছেন, অর্থ নয়। তারপরে এটা ভেবে নেবেন না যে এটা সম্পূর্ণ ফ্রি। এরপরে বিভিন্ন রকম আপনাকে প্রভোগ করা হবে। অমুক ব্যক্তি এত হাজার টাকার বা এত লক্ষ টাকার অনুদান দিয়েছেন, অমুক ব্যক্তি এত টাকার বা এই জিনিস আমাদেরকে অনুদান দিয়েছেন মন্দির স্থাপনার জন্য। আপনাকে বারবার ইনডাইরেক্টলি প্রভোগ করা হবে আপনাকেও সেই সমস্ত জিনিস দেওয়ার জন্য। ওখানে আপনার কাছ থেকে ইনডাইরেক্টলি হাজার হাজার টাকা বের করে নেওয়া হবে, এবং আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার সেটা সম্মানের ব্যাপার। বোঝার চেষ্টা করুন জিনিসগুলো। আমি আবার ওই জন্য বারবার বলি যে এইটাকে বিকশিত করুন, তবেই বুঝতে পারবেন যে আপনি ভুল পথে চলছেন না সঠিক পথে। আর এইটা যদি বিকশিত না হয় তাহলে কোনো উপায় নেই, আর মরতেই হবে। সুতরাং আমার বলার বক্তব্য একটাই, বা বলার অর্থ একটাই, যে দেখুন আপনাকে কোথায় গীতার শ্লোকগুলো এরকমভাবে বোঝানো হচ্ছে যাতে করে আপনি তার শিক্ষাগুলো আপনার বাস্তবিক জীবনে বাস্তবিক অর্থে প্রয়োগ করে জীবনকে সত্যিই উন্নত করতে পারেন। নাকি নিজেকে একটা ইলিউশনের মধ্যে রাখছেন যে আমি তো গীতা শিখছি মানে আমার উন্নতি হচ্ছে, আসলে ভেতরে ভেতরে ঘন্টা কিচ্ছু হচ্ছে না। এই ইলিউশনে থাকবেন না। দেখুন কোথায় বাস্তবিক অর্থে আপনাকে গীতার শ্লোকগুলোর অর্থ বোঝানো হচ্ছে, যাতে করে সেই অর্থগুলো বুঝে আপনি নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবন উন্নতি করতে পারেন। যদি এরকম কোথাও খুঁজে পাচ্ছেন আমাকে ছাড়াও, সেখানে গিয়ে নিঃসন্দেহে জয়েন করতে পারেন। উন্নতি আপনারই হবে, আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই। আমার বক্তব্য এটাই যে আপনি নিজের উন্নতিটা করুন, কিন্তু চিনতে শিখুন কোনটা সঠিক আর কোনটা বেঠিক।
এবার যারা মেম্বারশিপ নিয়ে রেখেছেন এই বাস্তব জীবনে গীতার বা যারা নেবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা। পরবর্তী শ্লোকে আমরা দেখতে চলেছি এইটাই যে কীরকমভাবে জীবনের কোনো কাজ শুরু করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা জীবনে যখন কোনো কাজ শুরু করি, অধিকাংশ সময় আমরা শুরু করতে পারি না, বা শুরু করার কিছুদিন পর আমরা ফেল করে যাই, জীবন ব্যর্থ হয়ে যায় আমাদের, বা সেই কাজটাকে আমরা সম্পন্ন করতে পারি না, জীবনে সাকসেসফুল হতে পারি না। আমরা কেন হতে পারি না, কী জন্য হতে পারি না, সেটা পরবর্তী শ্লোকে আলোচনা হবে পরবর্তী এপিসোডে। আর তার পরবর্তী এপিসোড থেকে শুরু হবে অর্জুনের বিলাপ, অর্জুনের যে দুর্বলতাগুলো সেগুলো আমরা দেখতে পাবো, এবং সেখান থেকে মহাশিক্ষা পাবো আমরা যে জীবনকে আরও কীভাবে উন্নতি করতে হবে। আর তার পরবর্তীকাল অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু হবে শ্রীকৃষ্ণের বাণী, সেগুলো তো মহাশিক্ষা, একদম যেন মনে হবে জীবনের আয়না দেখছি, রাইট? তো দেখতে থাকুন, যুক্ত থাকুন বাস্তব জীবনে গীতা। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।